ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগ বানাতে ইচ্ছে করছিল না, কি বানাবো, রোজ একই রুটিন, একই জিনিস। তো যাই হোক, এখন মনে হলো না শুরু করি। আজকে ভোর ভোর উঠে রান্নাবাড়ি সেরে নিয়েছি, স্নান পুজো সারা হয়ে গেছে। শান্তদা এসেছিলো, শান্তদার সঙ্গে গল্প করছিলাম, আমার শান্তদা গেল। এখন খালি ভাতটা বসেছি। চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, কেমন? দেখো আজকের মেনু, কাতলা মাছ কটা বেঁচে ছিল, সেই কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আমার দুবেলা হয়ে যাবে, আমার আর আমার বরের। এটা হচ্ছে উচ্ছে ভাজা। আর এই তরকারিটা প্রথম করলাম তরমুজের খোসার তরকারি, বরকে না জানিয়ে দেবো, দেখি কি বলে ও। এটা একটুখানি চিংড়ি মাছ বেঁচেছিল, মেয়ের জন্য চিংড়ি মাছের, আমাদের যেমনি মাছের ঝোল বানিয়েছি অমনি করেই বানিয়েছি, হালকা করে। আর এইদিকে ভেন্ডি সেদ্ধ দেবো, ধুয়ে ধায় কেটে রেখেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ইনি কাপ ডিশ চায়ের জায়গা সব ধুচ্ছেন, ইনি যাবেন চা নিয়ে। আমাদের সকলের চান হয়ে গেছে। আজকে অনেকটা সময় পেয়েছি তোমাদের সাথে বসে গল্প করার, কাজ নেই, কাজ হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি। মোম, ভাতটা কি উতলে গেছে? হ্যাঁ, উতলে গেলে ঢেকে দে না মোম, ঢাকাটা দিয়ে। তো আমার ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো তো আমি আগেই বলেছি, খুব উৎসাহ পাই। একজন কালকে কমেন্ট করেছে, অনেকেই অনেক জায়গাতে দেখি অনেকে নেগেটিভ কমেন্ট করে, কিন্তু আমাকে নেগেটিভ কমেন্ট খুবই কম, রেয়ার, মানে এতদিনে একটা কি দুটো নেগেটিভ কমেন্ট হয়তো পেয়েছি আমি। কিন্তু কালকের কমেন্টটা নেগেটিভ না পজিটিভ সেটা তো পরের কথা। এমন একটা কমেন্ট পাঠিয়েছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছে একজন মহিলা, আমাকে কমেন্ট করেছে, নামটা আমি বলছি না, আমার মেয়ে মাম্মা বলে ডাকে আমাকে। একটা শর্ট ভিডিও দিয়েছি, তাতেও যেমনিভাবে ডেকে নিয়ে কথা বলে সেমনিভাবে বলেছে মাম্মা বলে। তো ও ছোটোবেলা থেকে আদর করে মাম্মা বলে ডাকতো, কেন ডাকতো তা জানি না, কিন্তু ডাকতো, আমিও সাড়া দিতাম, ওটাই ওর অভ্যেস হয়ে গেছে একদম ছোট থেকে। তো শেখাইনি আমরা ওটা, কখনো মা বলে কখনো আবার মাম্মা বলে। তো ওই মহিলা বলেছেন যে মাম্মা ওয়ার্ডটা 10-12 বছর ধরে শোনা যাচ্ছে, তার আগে ছিল না ওনার কথায়। তো তোমার বয়স, মানে আমার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছে, তোমার বয়স তো তার থেকে বেশি, তাহলে তুমি তার আগে তোমার মাকে কি তোমার মায়ের নাম ধরে ডাকতে? প্রথমে তো কমেন্টটা পড়ে একটু অবাকই হয়ে গেলাম যে এটা কী বলতে চেয়েছে। হ্যাঁ, আমার মেয়ে 10-12 বছরের থেকে অনেক বেশি বয়স। আমার মেয়ে 25 বছরের থেকে বেশি বয়স, বলছি, কোনো লজ্জা নেই। বয়সের সঙ্গে লজ্জার কিসের, যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু আমার মেয়ে যত বছর বয়স তত বছর বয়স ধরেই আমাকে মাম্মা আর মা বলেই ডাকে। আমার মেয়ে আমাকে যা খুশি বলে ডাকে, যদি নাম ধরেই ডেকে থাকে, প্রবলেম কি? মানে এই ধরনের কমেন্ট কেন পড়ে আমি বুঝে পাই না। কি কোনো মানে ফ্রাস্ট্রেটেড মনে হয় আমার এইসব মানুষরা যারা এই ধরনের কমেন্ট করে। যাকে আমি এই কারণেই বললাম যে আমাকে যা খুশি বলো, যা মন চায় আমাকে বলো তোমরা, কিন্তু আমার মেয়েকে উদ্দেশ্য করে কোনো কথা বলে তাকে আমি ছেড়ে কথা বলবো না। বিনা কারণে তাকে কেন বলবে তোমরা? যারা বলেছে, মানে যে বলেছে, বিনা কারণে যে এই কথাটা বলেছে সে কেন বলেছে, কোনোটা তো রিজন থাকবে। ফালতু একটা বিনা কন্টেস্টের কথা বলে দেওয়া। যাই হোক, বললাম এই কারণেই যে আমার মেয়েকে উদ্দেশ্য করে যেহেতু কথাটা বলেছে, আমাকে বললে আমার কোনো সমস্যা নেই। এই হলো কথা। আমার মনে হয় সব বাচ্চারাই ছোটোবেলা থেকে যেগুলো শুনে আসে, দেখে আসে, বা কখনো আদুতে কিছু, যেরকম আমার দেওরের যে বউ, যে তাকে ছোটোবেলা থেকে আমার মেয়ে পিয়া বলে ডাকে, কারণ একই পাড়ার মেয়ে, চেনা জানা। তো আমার ছোটোবেলায় তাকে আমার মেয়ে চিনতো, তো সে তখন থেকে ও ছোটোবেলাতে ওই আদু উচ্চারণে পিয়া বলে ডাকতো, তো পিয়া বলেই ডাকছে। আবার অনেককে আমাদের দেখেছি যে আমাদের চেনা জানা যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে তুই করে কথা বলছে, নাম ধরে ডাকছে, তো বাচ্চাটাও তার বাবার নাম ধরে ডাকছে, মায়ের নাম ধরে ডাকছে। তাতে ক্ষতি কি? ভালোবেসেই তো ডাকছে রে বাবা। এত সমস্যা কেন মানুষের? অদ্ভুত কাণ্ড সব মানুষের। চল পরে এবার আসছি। এখনো খাওয়া হয়নি, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে প্রচণ্ড জোরে। জানলা বন্ধ রাখতে হচ্ছে, কেননা জলের ছাট ঘরে চলে আসছে। জানলার ভেতর থেকে না হাঁকু পাকু করে বাইরের দিকটা দেখছি, কি যে ভালো লাগছে। গাছগুলো দেখো
মানে হয় না, অনেকটা শান্তি প্রশান্তি লাভ করছে গাছগুলো। আর দুপুরের খাবার নিয়ে বসে গেছি। বরের তরমুজের তরকারিটা ভালোই লেগেছে বলছে। আমরা প্রত্যেকেই নিজের জীবন নিয়ে বাঁচি, এই জীবনেই জীবনের মানে খুঁজে বেড়াই। খুঁজে কি পাই আমরা কোনো মানের হদিশ করতে করতে জীবন আমাদের কাছে অভ্যেস হয়ে দাঁড়ায়। একটা সময় উপলব্ধি করতে পারি না যে সময় এগিয়ে যাচ্ছে না পিছিয়ে পড়ছি, হয়তো বা দাঁড়িয়ে আছি। যন্ত্রণাকে মানতে বা সহ্য করতে না পারলে এ জীবনে তোমার কোনো ঠাঁই নেই। জীবনের সত্য মিথ্যার বিচার করে কি লাভ? নিজের মনকে বিশ্বাস করে চলতে পারলে যে প্রশান্তি লাভ হয়, উল্টোটা হলে মন খারাপ হয়ে যায়। কি হবে জীবনে পাওয়া না পাওয়ার পিছনে মাথা ঘামিয়ে? এগুলো ছাড়াও তো বেঁচে থাকা যায়। তোমার যেটা পাবার নয় সেটার জন্য মাথা ঠুকে মরলেও তুমি পাবে না। আবার এমন কিছু যার জন্য অন্য কেউ মাথা ঠুকে মরছে, অথচ তোমার কাছে না চাইতেই সেই সব এসে গেছে। তাই ভালো মন্দ যাই আসুক জীবনে, সবই জীবনের জন্য। বেঁচে থাকতে গেলে কে কীরকম তার চুলচেরা বিচার করার কি খুব দরকার পড়ে? আমরা নিজেরাই কি নিজেদের ভালো করে চিনে উঠতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত? কিন্তু তা সত্ত্বেও আমরা কেমন তরতরিয়ে জীবনের নৌকায় বয়ে চলি জীবনের শেষ দিন পর্যন্ত। জীবনে বাঁচার সাথে চাওয়ার মাত্রা যদি বাড়তে থাকে, তাহলে জীবনের আয়ুর জোরও দ্রুতগতিতে কমতে থাকে। পাওয়া না পাওয়ার হিসেব করেও জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। জীবনে ভালো চলে ভালো ছন্দে, আর মন্দ গুণে মন্দের হিসেব। জীবনের সমস্ত শক্তি দিয়ে একবার ঘুরে দাঁড়াতে পারলে আর কখনো কোনো শক্তির কাছে হার মানতে হবে না। এটা আমার উপলব্ধি থেকে আমি লিখেছি। কেমন লাগলো তোমাদের জানিও। আমাদের পিছনে ইস্কন মন্দির, নতুন মানে তাও 1 বছর হয়ে গেছে। শুনতে পাচ্ছ? নাম কীর্তন হচ্ছে পুরো। আচ্ছা, শুনতে আচ্ছা শুনতে এই যে হেঁটে আসলাম, বিভৎস গরম, বিভৎস। আজকে না বিকালে একটু বেরিয়েছিলাম, বাজার ঘাট করেছি, সবজি বাজার সব কিনেছি। সবজি বাজার শেষ হয়ে গেছিল, তো আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, সব কিনে নিয়ে আর ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পরে আমার বড় মেয়ের জন্য আসলে আলুর চপ কিনলাম। আমার বড় বললো একটু বেশি করে কেন, খাবো আমি। তো উনি খেলেন একটা, না আমাকে জোর করে একটা খাওয়ালো। পেটটা না ভরা ভরা লাগছে, তো অন্যান্য দিন 8টা 7টার সময় খেয়ে নিই, আজকে মনে হচ্ছে খেতে পারবো না আমি। ওই আমার বর আসলে বরকে দিয়ে দেবো, আর মেয়ের যখন ক্লাস চলছে, মেয়ের ক্লাস শেষ হবে, তারপরে আমরা দুজনে মিলে একসাথে খাবো। তো একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে দেখাবো কী সবজি এনেছি আজকে। বাজারের ব্যাগটা নিয়ে এসেছি রান্নাঘরে, তোমাদের দেখাবো বলে কী কী নিয়েছি দেখো। আর টেবিল ফ্যানও চালিয়ে নিয়েছি। এঁচড় এনেছি একটা ছোট্ট দেখে, ভাবছি যে এই সিজনে লাস্ট এঁচড়টা খাবো, খুব খেতে ইচ্ছে করছিল। তো এঁচড় এনেছি, লতি এনেছি, একটু অন্যরকম সবজি এনেছি আজকে। ভেন্ডি এনেছি, শশা, উচ্ছে, পটল, যেগুলো হয় গরমকালের সবজি। দাঁড়াও, ব্যাগটাকে আগে উল্টাই, ওই একটা একটা করে বের করতে করতে না থকে যাচ্ছি। আর কি বলো তো, আর একটা জিনিস এসে জানি না তোমরা খাও কিনা, এই যে বিহারে এটাকে নিনুয়া বলে, বাংলায় বলে ধুন্দুল। এই ধুন্দুলে ছোলার ডাল দিয়ে একটা তরকারি হয়, এটা আমি বিহারে শিখেছি, খুব ভালো লাগে খেতে। আলু নিয়ে এসেছি, আলু পেঁয়াজ সব কিছু এনেছে। এখন এই দেখো, এই ধুন্দুলগুলো মানে নিনুয়াগুলো কেটে রেখে দেবো, মানে খোসা ছাড়িয়ে পিস পিস করে টিফিন বক্সে ভরে রেখে দেবো। তারপরে নিয়ে লতি কেটে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। এদিকে দেখো রাঙা আলু এনেছে, আমার মেয়ে রাঙা আলু খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। রসুন প্রায় শেষ হয়ে এসেছিলো, রসুনগুলোকে ছাড়িয়ে রাখতে হবে, কারণ জানো তো রসুন আমার খুব লাগে। রসুন আমি মেয়ের জন্য সর্ষের তেল, মালিশের তেল বানাই না, সেটাতে আমি রসুন দিই অনেকটা পরিমাণে। আর এই টোস্ট বিস্কুটটা আমার মেয়ের খুব পছন্দ, মেয়োনিজ দিয়ে খায়ও, ওই জন্য এনেছি। আর লোফ পাউরুটি এনেছি, এটা মেয়ে স্যান্ডউইচ খাবে রাতে বললো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। এখন বাজে 9টা 15 হয়ে গেছে, বিভৎস গরম, ভাল লাগছে না কিছু। তো এই সবজিপাতিগুলো এবারে গোটাবো। বর খেয়ে চলে গেছে, আজকে আমি এখনও খাইনি, মেয়ের সাথে খাবো, মেয়ের হলে তারপরে খাবো। আর দুপুরে দেখিয়েছি তোমাদের খাবারগুলো, ওই খাবারই আছে, ওই খাবো। মেয়ের জন্য খালি একটা ওই পাউরুটি স্যান্ডউইচ বানিয়ে দেবো, প্যাটি দিয়ে, চিজ ফিজ দিয়ে। তো
আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।